বিয়ের পরদিন যখন সকালে চিৎকার করে কাঁদছিলাম, ব্যাপারটা সবার কাছে অস্বাভাবিক লাগলেও আমার কাছে অনেক কষ্টের ছিল। আমি বারবার চোখের পানি আর চিৎকার থামাতে চেয়েও ব্যর্থ হয়েছি। আপু কানের সামনে এসে আস্তে করে বলছে, কি হয়েছে তোর? এভাবে কান্নার কোনো মানে হলো? এমনভাবে কাঁদছিস যেন আমরা তোর মনের বিরুদ্ধে বিয়ে দিয়েছি। তোর কথা মতোই তোর পছন্দ করা ছেলের সাথেই তো বিয়ে দিয়েছি। তাহলে নিজেকে অনেকবার থামানোর চেষ্টা করেও পারলাম না। পাশ থেকে কাকি বলল, আচ্ছা ও কাঁদছে যখন কাঁদতে দাও না মন খুলে। যে কোনো কারণেই হয়তো কষ্ট পেয়ে কাঁদছে। কিছুক্ষণ কাঁদলে হালকা লাগবে। তুমি তোমার কাজ করে যাও। ওকে ওর মতো থাকতে দাও। তারপর আপু আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। গতকাল রাতে পারিবারিকভাবেই রিহান আর আমার বিয়েটা সম্পন্ন হয়। অনেকে ভাবেন আমাদের বিয়েটা প্রেমের বিয়ে। রিহানও হয়তো সেটাই ভাবে। কিন্তু আমি বলবো এটা মিথ্যে। একটা নির্মম সত্য বুকে চেপে রেখে কত সহজে ৩ বার কবুল বলে রিহানের স্ত্রী হয়ে গেলাম। ওরা হয়তো কোনোদিন জানতেও পারবে না আমার ভিতরের কথা। আমি এভাবে কেন কাছে অনেকের কাছে অজানা, বিশেষ করে আমার পরিবারের কাছে। বান্ধবীরা কিছুটা জানে, কিন্তু এখন ওরা ভাবে আমি রিহানকে ভালোবেসে বিয়ে করেছি। আসল কিছু সত্য গোপনই থাকে, কাউকে বলার অপশন থাকলেও বলতে পারি না। খুব কাছের বান্ধবীরাও হয়তো সেটা বুঝতে পারে না, তা কাউকে বোঝাতে চাইও না। কবুল বলার সময় যখন শেষবার আরেফের দিকে তাকিয়েছিলাম, তখন ও যেন বলতে চাইছিল সবটা বুঝতে পারলেও, যতটুকু বুঝতে পারলাম আরিফ আমাকে কবুল বলতে নিষেধ করেছিল। কিন্তু এখন এসব বলার মানে কি? ওর সাথে তো আমার আগে সব কথা হয়ে গেছে। নতুন করে এমনটা কেন করছে? কাজী সাহেব বারবার কবুল বলতে অনুরোধ করছেন, কিন্তু ভেবে পাচ্ছিলাম না কি বলবো। আর ভাবলেই বা কি হবে? আমার চুপ থাকা দেখে পাশ থেকে ভাবি আর বান্ধবীরা ধাক্কাচ্ছে আর বলছে, হয়েছে আর নাকি আমি না করে কবুল বলতে দেরি করা লাগবে না। সবাই জানে তুমি এই বিয়ের জন্য প্রস্তুত সম্পূর্ণ। তাই তাড়াতাড়ি কবুল বলে কাজী সাহেব আর আমাদের রেহাই দাও। তাছাড়া দুলাভাইয়েরও মনে হয় কষ্ট হচ্ছে। এতদিনের অপেক্ষা আজ শেষ হবে। আমি যে লম্বা ঘোমটার নিচে অজরে কেঁদে যাচ্ছি সেটা কেউ জানে না, কেউ দেখেও না। আর যারা কাছ থেকে দেখেছে তারা ভাবছে বিয়ের দিন করে না কাঁদলে খারাপ দেখায়। তাই আমি কেঁদে কেঁদে এটা বোঝাতে চাইছি বিয়ে হওয়াতে আমার মন খারাপ। আসলে যে আজ আমার মন খারাপ সেটা কি কেউ বুঝবে? নাকি আমার বলা মুখের কথাগুলোই তারা বিশ্বাস করে খুশি থাকবে? জানি না, তবে সত্য এটাই, এই বিয়েতে মন থেকে আমি একদমই রাজি না। কাল রাতে আমার আর রিহানের বাসর হয়ে গেছে। আমাকে যখন আমার বান্ধবীরা বাসর ঘরে দিয়ে আসলো, দেখলাম ওই ঘরে অনেকেই বসে আছে, সাথে আরিফও। আমি ওকে দেখে যেন জানে পানি ফিরে পেলাম। সবাই জানে আরিফ আর আমি খুব ভালো ফ্রেন্ড, কিন্তু কেউ কখনো এটা জানতে পারবে না ও শুধু আমার ফ্রেন্ড নয়, আমার ভালোবাসা। আর আমার ভালোবাসার মানুষের সামনে অন্য একজনের পাশে বসে আছি, যে কিনা আমার স্বামী। এটা একমাত্র ভুক্তভোগীরা ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না। কিছুক্ষণ পর যখন ওরা আমাকে আর রিহানকে একা করে দিয়ে চলে যাচ্ছিল, আমি আরিফকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। রিহান এই ব্যাপারটায় রাগ হলো বুঝলাম, কিন্তু আমার কী বা করার ছিল? আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আরিফ নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে চলে গেল। রিহান আর আমি পাশাপাশি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। রিহান আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মন খারাপ? আমি মাথা নাড়িয়ে বললাম, তাহলে এভাবে কাঁদছো কেন? আমি চুপ করে আছি। তুমি তো বিয়ের আগে বলেছিলে আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই। তাহলে এখন তোমার এত মন খারাপ কেন? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি চুপ করে আছি। দেখো পারিয়া, তোমার এই চুপ থাকাকে আমি হ্যাঁ ধরে নিব? প্লিজ আমাকে একটু সময় দিবেন। আমি সব কিছু নিয়ে একটু ডিপ্রেশনে আছি। একটু সময় পেলে সব গুছিয়ে নিব। সময় চাও ঠিক আছে, বাট আজ তো আমাদের বাসর রাত। এই সময়ের অপেক্ষায় তো আমরা এতদিন ছিলাম। আজ আপত্তি করার কারণটা আমি বুঝতে পারছি না। আমি শারীরিকভাবে অসুস্থ। মেয়েরই প্রবলেম আছে প্লিজ। তুমি কি সত্যি অসুস্থ? জি। তাহলে রেস্ট নাও। হুম। আমি জানি না আমার মিথ্যে অসুস্থতার কথা সত্যি রিহানের বিশ্বাস হয়েছে কিনা। এই মিথ্যে বলে কোনো লাভ আছে কিনা তাও আমি জানি না। শুধু জানি আজ আমার বাসর রাত নয়, কান্নার রাত, কষ্টের রাত। রিহান আমার পাশেই। দুজন দুই দিকে মুখ করে শুয়ে আছি। কত স্বপ্ন ছিল এই রাত নিয়ে। প্রিয় মানুষের সাথে প্রিয় স্মৃতি তৈরি করার কত ইচ্ছে ছিল। ভেবেছিলাম প্রিয় মানুষের সাথে এই রাতকে এমন প্রিয় করে তুলব যেন আজীবন মনে গেঁথে থাকে। সত্যি আজ রাতের স্মৃতিগুলো আজীবন মনে গেঁথে থাকবে, সাক্ষী হয়ে থাকবে আরিফকে হারানোর। রিহান যে জেগে আছে, শুয়ে থেকে ঘুমানোর ভান করছে, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। তাহলে আরিফ, সে কি প্রতিদিনের মতো নাক ডেকে ঘুমাচ্ছে, নাকি আমার মতো বালিশ চাপা দিয়ে কাঁদছে? কেন হলো এমন? জীবন অন্যরকম হলে কি কোনো ক্ষতি হতো? এইসব ভাবতে ভাবতে চোখটা যখন বন্ধ হয়ে আসলো, সকালে রিহানের ডাকে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাগানের দিকে গেলাম। বাগানে অনেক ফুল ফুটেছে। আজ ফুলের গন্ধেও যেন মন ভালো করতে অক্ষম। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলাম, কালকের আগের দিনও আমার জন্য পৃথিবীটা কত সুন্দর ছিল।
আজ এক রাতে সব কিছু কেমন বদলে গেল। সবাইকে কেমন পরপর লাগছে, নিজেকে যেন খুঁজেই পাচ্ছি না। মনে হচ্ছে কোথাও হারিয়ে গেছে। পৃথিবীটা শূন্য মরুভূমি থেকে কম মনে হচ্ছে না। পিছন থেকে কে যেন এসে গালে হাত রাখলো। পিছন ফিরে দেখি আরিফ। তুমি এই চিঠিটা রাখো। কি লেখা আছে এখানে? পড়লে জানতে পারবে। এটা বলে আরিফ সেখান থেকে দ্রুত চলে গেল। বারবার পিছন থেকে ডাকার পরও থামলো না। এর মধ্যেই আপু এসে আমাকে খুব জাড়ি শুরু করে দেয়। কি হয়েছে তোর? এত সকালে এখানে এসে দাঁড়িয়ে আছিস? এদিকে নতুন বউকে সবাই খুঁজছে। আমি কিছু না বলেই চুপচাপ আপুর সাথে বাড়ির ভিতরে চলে গেলাম। চিঠিটা পড়ার মতো কোনো সুযোগ পাচ্ছিলাম না। বাড়ি পড়া মানুষ, তার উপর আমি নতুন বউ। আমাকে ঘিরে কত মানুষ বসে আছে। রিহানের দৃষ্টিও আমি খেয়াল করেছি, ও বারবার আমাকে দূর থেকে দেখে যাচ্ছে। আমার খুব অস্থির লাগছে। যতক্ষণ না চিঠিটা পড়তে পারছি আমি শান্তি পাবো না। অবশেষে মাথায় বুদ্ধি আসলো ওয়াশরুম। একমাত্র সেখানেই আমি একা যেতে পারবো, কেউ ডিস্টার্ব করবে না। অবশেষে ওয়াশরুমের বাহানা দিয়ে চিঠি পড়ার উদ্দেশ্যে ঢুকলাম। চিঠি খুলে পড়তে শুরু করি। চিঠিতে বড় বড় করে একটা নাম্বার লেখা, আর নিচে লেখা, প্লিজ যেভাবেই পারো আমাকে ফোন দাও, অনেক কথা আছে। আমি তোমার নাম্বারে কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু পাইনি। রিহানের গলা শুনে কোনো কথা না বলে ফোন রেখে দিয়েছি। আর শোনো, যদি ফোন করার সুযোগ না পাও তাহলে সন্ধ্যা 7টায় বাগানে দেখা করবে। যেভাবেই পাক হোক প্লিজ, খুবই জরুরি। ইতি আরিফ মাহমুদ। দেখা করার কথাটা পড়ে বুকের ভিতর কেমন যেন একটা জ্বর বয়ে গেল। মনে অভিভূত হলো পুরনো স্মৃতিচারণ। আরিফের সাথে পরিচয়ের কথা, ওর সাথে কাটানো সময়গুলোর কথা। কত সুন্দর আর রঙিন ছিল সেই মুহূর্তগুলো। আজকের মতো এত জটিল ছিল না কিছুই। কিভাবে কি যে হয়ে গেল বুঝতেও পারলাম না। চাইলাম কি আর হলোটা কি। 2 বছর আগের ঘটনা। আমি ফারিয়া, গ্রামে থাকি। পরিবারে মা বাবা আর আমরা 2 বোন। আপুর বিয়ে হয়ে গেছে। বর্তমানে আমরা 3জন আছি পরিবারে। আমার কোনো ভাই নেই। ছেলে নেই বলে মা অনেক আফসোস করলো, বাবা মেয়েদের নিয়েই খুশি। বাবা বলেন আমরা নাকি বাবার কলিজার টুকরা। আমার বাবা একজন স্কুল টিচার, মা গৃহিণী। আমাদের ছোট্ট পরিবারে আমরা অনেক সুখী। আমার দাদি যখন মারা যায়, আপু, দুলাভাই এবং তার পরিবারের অনেকেই আসেন দাদিকে শেষবারের মতো দেখার জন্য, মাটি দেওয়ার জন্য। আপুদের পরিবারের সবাইকে আমি চিনি, কিন্তু এবার আপুর সাথে একজন ছেলে এসেছে যাকে আমি চিনি না। ইভেন এর আগেও দেখিনি। ছেলেটা আপুর কী হয় আমি তখনও জানি না। জিজ্ঞেস করব করে সুযোগও পাচ্ছিলাম না। যাই হোক, ছেলেটা অনেক সুন্দর এবং স্মার্ট। আমি আপুকে গিয়ে জিজ্ঞেস করলাম, আপু, তোমাদের সাথে যে ছেলেটা এসেছে ওটা কে? মালটাকে তো আগে কখনো দেখিনি। কি, তোর মুখের ভাষা এমন হয়েছে কেন রে? মাল মানে কি? কথাবার্তার কি সিঁড়ি দেখেছ? লেখাপড়া করছিস সেসব শেখার জন্য? সি, সরি আপু, মুখ ফুসকে বের হয়ে গেছে। এই যা তো এখান থেকে, তোকে দেখলে এখন আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা যাচ্ছি, কিন্তু আপু আবার কি হয়েছে? ও ছেলেটাকে বললে না তো? এই তুই এখান থেকে যাবি নাকি লাথি মেরে বাইর করবো তোকে? আমি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পালালাম ওখান থেকে। কারণ আমার বোন যে শীষ, লাথি দিতে তার কোনো শনি মঙ্গলবার দরকার পড়ে না। আমার কোমরে যে তার কত লাথি আছে তার হিসাব নেই। এখন আগের মতো লাথি দেয় না, শুধু মুখেই বলে। তাও বিশ্বাস করা যায় না, কখন আবার মেরে দেয়। কিছুক্ষণ পর আমার কয়েকজন বান্ধবী আসলো আমাকে দেখতে। আমি কয়েকদিন ধরে স্কুল যাই না বলে নাকি তাদের পড়ানো আমার জন্য খাখা করছে। আসলে এসবই নাটক। একটা ছেলের সাথে বান্ধবী মিলার সম্পর্ক। ওই ছেলের বাড়ি আমাদের বাড়ির পথেই। ওনাকে দেখার জন্যই আসে, আমার নাম করে। বাড়ি থেকে একটা কিছু বলে তো বের হতে হবে, তাই না? সবাই দুপুরে একসাথে খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। বিকেল হয়ে গেছে, বান্ধবীরা এখন চলে যেতে চাইছে। তাই আমি ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য যেই না বাড়ি থেকে বের হলাম, অমনি আপুর সাথে আসার ছেলেটা একদম আমার মুখোমুখি থমকে দাঁড়ায়। আমি বামে যাই তো সেও বামে, ডানে গেলে সেও ডানে। তাই আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। আপনি আগে যান। থ্যাঙ্কস। এ বলে ছেলেটা বাড়ির ভিতর ঢুকে গেল। মিলি জিজ্ঞেস করলো, ছেলেটা কে রে? জানি না, আপুদের সাথে কালকে এসেছে। ছেলেটা দেখতে কিন্তু অনেক স্মার্ট। হুম। তুই তোর আপুকে জিজ্ঞেস করিস না ছেলেটার ব্যাপারে? করেছিলাম, বিনিময়ে লাথি দিতে চেয়েছে আর কি। তোর বোন তো একটা আজব মানুষ। এটা জানতে চাইলে কেউ লাথি দিতে চায়? হরে, আমার বোন একটা শয়তানের হাড্ডি। আচ্ছা তাহলে তুই ছেলেটাকেই সরাসরি জিজ্ঞেস করে নে, তাহলেই তো হয়। গুড আইডিয়া, তাহলে আমি তাই করব। বান্ধবীদের বিদায় দিয়ে যখন বাড়িতে ফিরে আসলাম, দেখলাম ছেলেটা বসে বসে আনমনে মোবাইল টিপছে। এই তো সুযোগ ছেলেটার পরিচয় জানার। যাই, একটু জেনে আসি তার ব্যাপারে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ আপনি কে? ছেলেটা ব্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, আমি কে সেটা আপনার জেনে কি হবে? আপনি কে সেটা বলুন। আমি ওই যে মারিয়া আপু আছে না, ওনার বোন ফারিয়া। দেখে কিন্তু মনে হয় না। কেন? দেখতে একদম ফকিন্নির মতো লাগে তাই। এই যে মিস্টার, আমি ফকিন্নি হতে যাব কেন?
আমি তো এই বাড়ির মালকিন, বুঝলেন? তাই নাকি? কিন্তু আমি যে আপনাকে ফকিন্নি ছাড়া আর কোনো উপাধি দিতে পারছি না। আপনি তো মিয়া ভারী বেয়াদব মানুষ। আপনি নিজে যেমন সবাইকে তেমন ভাবেন নাকি? দূর, আপনার মতো মানুষের সাথে কোনো কথা বলারই কোনো ইচ্ছে আমার নেই। তো আপনাকে ডেকেছে কেউ কথা বলার জন্য? দূর, কেন যে এসেছিলাম আপনার সাথে কথা বলতে? আপনি একটু শয়তান, বুঝতে পারছেন? হুম, নিজে যেমন সে সবাইকে তেমনই মনে করবে, এটাই তো স্বাভাবিক। আমি আর ওই ছেলের সাথে কথা বাড়ালাম না। এই ছেলের মধ্যে যে প্যাঁচ, এর সাথে কথা বলে আমি নিজেই বিপদে পড়ে যাব। অসহ্য একটা। সকালে মা বলল, ঘর থেকে 5টা ডিম লই আয়, বাইজা দেই, আর আটা লই আয়, রুটি বানামো। আর শোন, কোথাও যাবি না, অনেক কাজ আছে। আমার লগে নাস্তা বানাতে সাহায্য করবি। আমি মায়ের কথা মতো ঘর থেকে ডিম আর আটার ডিব্বে নিয়ে এসে রান্নাঘরে যেতে লাগলাম। কিন্তু ডিম আর আটার ডিব্বে একসাথে নেওয়ার কারণে দুটোই হাত থেকে পড়ে গেল। ডিব্বও ভাঙলো আর 5টা ডিমও। মা শব্দ শুনে দৌড়ে ঘরে এসে এই অবস্থা দেখে জাটা নিয়ে তেড়ে আসে আমাকে মারতে। আমি কি আর ওইখানে থাকি? এক দৌড়ে পালিয়ে আসলাম ওখান থেকে, কিন্তু শেষ রক্ষার হলো না। এক জমের কাছ থেকে বেঁচে এসে আরেক শয়তানের সাথে ধাক্কা খেলাম। আমি বললাম, সরি। এই মেয়ে, তোমার সমস্যা কি? বারবার চোখের সামনে গুড় করো, কখনো সামনে এসে প্রশ্ন করতে থাকো, আবার ধাক্কা খাও। সুন্দর ছেলেদের দেখলে মনে হয় লাড্ডু ফোটে, তাই না? এই যে মিস্টার, আপনি কাকে কি বলছেন? নিজেকে খুব সুন্দর পাবেন, তাই না? ভাবতে যাব কেন? আমি তো আসলেই সুন্দর। ইস রে, তাহলে আমি কম কিসে? আমি কি দেখতে খারাপ নাকি? আপনি জানেন এই গ্রামের সবাই আমাকে সুন্দরী বলে ডাকে। হা, সো ফানি। এখানে ফানির কি দেখলেন? আপনি জানেন স্কুলে আমি প্রতিদিনই 4-5টা করে প্রেমের অফার পাই। ওই দিন তো চেয়ারম্যানের ছেলে আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি পাত্তা দেইনি। ওমা, তাই নাকি? তো কেন পাত্তা দেননি জানতে পারি? আরে দূর, আমি কি গ্রামের এই মফিজ মার্কা ছেলেদের সাথে প্রেম করব নাকি? আমি তো প্রেম করব শহরের সবচেয়ে সুন্দর স্মার্ট ধনী ছেলের সাথে। আহারে, এই অজপাড়া গায়ে কোনো নায়ক যে আমার প্রেমে পড়তে আসবে ভালো করে জানা আছে আমার। আসবে আসবে, একদিন ঠিকই আসবে। দেখেন না সিনেমার মধ্যে নায়করা কীভাবে নায়িকাদের খুঁজে বের করে। এই যে মিসেস, আপনি কোনো নায়িকা নন, আর জীবনটাও কোনো সিনেমা নয়। সো বাস্তবে ফিরে আসুন। হুম, নিজেকে সিনেমার নায়িকা ভাবছে। সিনেমার নায়িকা ভাবতে যাব কেন? তাছাড়া সিনেমার নায়িকা না হলাম, একদিন না একদিন তো কারো জীবনের নায়িকা হবই। জি না, নায়িকা তো দূরের কথা, কামের সিঁড়িও হতে পারবেন না। কে বিয়ে করবে আপনার মতো ফকিন্নিকে? কে বিয়ে করবে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। যার নিজের কাজ করুন, যত সব। আমি তো নিজের কাজই করছিলাম, আপনি তো এসে ব্যাঘাত ঘটালেন। হয়েছে হয়েছে, আর কথা বললেন না। আসলে আমার কপাল খারাপ নাকি আমিই খারাপ বুঝতে পারতেছি না। আপনিই খারাপ। আবার আপনি কথা বলছেন? এবার কিন্তু সত্যি এক বাড়ি দিয়ে আপনার মাথা ফাটিয়ে দিব। ছেলেটা আর ওইখানে দাঁড়ালো না, কোথায় যেন চলে গেল। কুত্তা, বিলাই, হনুমান বিড়বিড় করে আরও কত রকমের গালি দিয়েছিলাম সেদিন, কোনো হিসাব নেই। সকালে এখনও খাওয়া হয়নি, ক্ষুধায় পেট চুচু করছে। তবু নিজে থেকে খেতে যাব না, দেখি কেউ আমাকে খাওয়ার জন্য ডাকে কিনা। মন খারাপ করে যখন উঠানে বসেছিলাম, মা আদর করে ডাকছে, কী রে, ওখানে মূর্তির মতো বসে আসোস কেন? খাইতে আয়। না, খাবো না, তোমার দৌড়ানি খাইয়ে পেট ভরে গেছে। বাবা বলল, কেন? মারিয়ার মা, তুমি ওকে দৌড়ানি দিছো কেন? দৌড়ানি দিব না তো কী করবো? 5টা ডিম ভাঙিয়ে ফেলাইছে, আটার ডিব্বা সুদ্ধা সব আটা নষ্ট করছে। আবার নতুন করে দোকান থেকে সব আইনা পরে নাস্তা বানাইছি। তাই তো আজকে নাস্তা দিতে এত দেরি। আটা কি আমি ইচ্ছে করে ফালাইছি নাকি? ইচ্ছে করেই ফালাস নাই বুঝলাম, কিন্তু একটু দেখে শুনে কাম করবি তো। দিন দিন বড় হইতেছস, বিয়ে দেওয়া লাগবে না? তাহলে তখন তো মায়ের দোষ হইব। মানুষে কইব মাইয়ারে কিছুই শিখাই নাই। আচ্ছা, এখন এইসব বাদ দিয়ে খাইতে আয়। আসলে আমরা যখন নিজেরা কথা বলি, একদম নিজের গ্রাম্য ভাষায় কথা বলি, কিন্তু অন্যদের সাথে শুদ্ধ ভাষাতেই কথা বলি। যাই হোক, মায়ের আদরের ডাক শুনে না খেতে যেয়ে পারলাম না। সবচেয়ে বড় কথা, পেট আর মানছে না। সব রাগ ভুলে যেতে থাকলাম। মা শুধু, সবাই একসাথেই খেতে বসলাম। ওই শয়তান ছেলেটাও আছে ওখানে। আমি হাত ধুয়ে যেই খেতে বসলাম, অমনিও ছেলেটা বলতে লাগলো, আন্টি, আপনি না বলেছিলেন ফারিয়াকে আজকে খেতে দিবেন না? তাহলে এখন খেতে দিচ্ছেন যে? ওকে আজকে না খাইয়ে শাস্তি দেওয়া দরকার ছিল। এই কথা শুনে পায়ের রক্ত মাথায় উঠে যায়। এমনি পেটে ক্ষুধা লাগলে আমার মেজাজ খিটখিটে হয়, তার উপরে বেয়াদব ছেলের কথা একদমই হজম হলো না। খাওয়া রেখে তার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, এ মিয়া, আপনার সমস্যা কি? আমার সব কিছুতে আপনার নাক গলাতে কে বলছে? মেহমান মেহমানের মতো থাকবেন, এত কথা বলার প্রয়োজন কি আপনার? আপু পাশে থেকে আমাকে ধমকাচ্ছে, পারিয়া, এভাবে কথা বলছিস কেন তুই? কিভাবে একজন মানুষের সাথে কথা বলতে হয় সেটাও জানিস না? চুপ কর বলছি। কেন চুপ করব? তুমি তো ওনাকে কিছুই বললে না। অপরাধ করলো উনি, তুমি উল্টো আমাকেই বকছো। কী এমন বলছি ও? তুই কি মজাও বুঝিস না? কিসের মজা? উনি আমাকে কথায় কথায় অপমান করে, সেটা তুমি জানো না? আমি সবই জানি। এখন কি তুই চুপ করবি নাকি চট দিয়ে দাঁত ফেলে দিব? হ্যাঁ, মারো আমাকে, কিছু হলে তো শুধু এটাই পারো।
কথা শেষ করার আগে আপু ঠাস করে একটা সর মারলো আমার গালে। আমি তখন রাগ করে আমার খাবার প্লেটটা ছুঁড়ে মারলাম মাটিতে। অমনিতে আপু আমাকে হাতের কাছে স্টিলের স্কেল পেয়ে পিঠে মারতে দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত মাথায় গিয়ে লাগে। টুপ টুপ করে রক্ত পড়তে লাগলো। আমি ব্যথা পাইনি তেমন, কিন্তু রক্ত দেখার পর শরীরটা কেমন যেন খারাপ করে ফেললো। সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আপু তো হাউমাউ করে কান্না জড়িয়ে দিল। আপুকে এভাবে কাঁদতে দেখে আমিও কাঁদতে লাগলাম। মাকে বললাম আমি একটু বিছানায় শুতে চাই। আপু কোলে করে নিয়ে আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আপু আমার কপালে গালে চুমু খেতে খেতে বলেন, বোন মাফ করে দে আমাকে, আমি বুঝিনি এমন হবে। আমি তো তোর পিঠে মারতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর ভুল করে মাথায় লেগে গেছে। আমাকে প্লিজ মাফ করে দে বোন, আর কখনো এমন হবে না। আপু এভাবে বলো না, আমি জানি তুমি ইচ্ছে করে এমনটা করনি। আমার খুব খারাপ তাই না রে? না আপু, তুমি অনেক ভালো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি, শুধু একটু শাসন করি, ভালোবাসি বলে শাসন করি। সামনে তোর এসএসসি পরীক্ষা, কিন্তু এমন সব কাণ্ড করিস যেন তুই ছোট বাচ্চা। সরি আপু, আর করব না। আমার লক্ষ্মী বোন, তোকে শাসন করি বলে ভাবিস না ভালোবাসি না। আমি তোকে অনেক ভালোবাসি। আমিও আপু। দুই বোনের কান্নায় পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠছিল তখন। রাতে আপু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বোন একটা কথা রাখবি? কি কথা বলো? তুই আরিফকে গিয়ে সরি বলবি? আরিফকে? আরিফকে তুই এখনও জানিস না বুঝি? মজা করিস? আপু সত্যি বলছি, আরিফকে আমি চিনি না। আমাদের সাথে যে ছেলেটা এসেছে ওর নামই আরিফ। ও, কিন্তু আপু আমি ওনাকে সরি বলতে যাব কেন? আমি এটা পারবো না। উনি খুবই বেয়াদব একটা ছেলে। এভাবে বলে না বোন, তুই জানিস ওর কত কষ্ট? কিসের কষ্ট? আর উনি তোমাদের কে হয়? আমার বড় বাসুর আছে না, ওনার ছেলে। তবে আসল ছেলে না, শুনেছি আরিফকে নাকি রাস্তা দাঁড়িয়ে ফেলে রেখে গিয়েছিল। তারপর আমার বাসুর দুজন সন্তান থাকার পরও আরিফের লালন পালনের দায়িত্ব নেয়। আরিফ কি এ ব্যাপারে জানে? হ্যাঁ জানে, যদিও বাসার কেউ কখনো বলেনি। বাহিরের মানুষের কাছ থেকে শুনেছি। বাহিরের মানুষের কি দরকার ছিল ওনাকে এই বিষয়ে বলার? সেটা যারা বলেছে তারাই ভালো বলতে পারবে। বুঝলাম, কিন্তু আরিফকে কি তোমার বাসার কেউ অবহেলা করে? না রে, সবাই ওর প্রতি আরও বেশি যত্নশীল। ওদের মতো আরিফ ঘরে আসার পর থেকে সংসারে উন্নতি হওয়া শুরু হয়েছে। সবাই আরিফকে সন্তানের মতোই ভালোবাসে। এত ভালোবাসা পাওয়ার পর তো ওনার কোনো কষ্ট থাকার কথা না। আছে রে আছে, এমন কিছু চাপে কষ্ট থাকে যা খালি চোখে দেখাও যায় না। কত মানুষ আরিফকে জারজ বলে গালি দেয়। এটা কি কষ্ট না? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে ছেলেটা। মনে মনে ভাবলাম ভালো না চাই, শয়তান একটা। আচ্ছা আপু, এর আগে তো ওনাকে কখনো দেখিনি। দেখবে কিভাবে, ও তো ঢাকায় থাকে। উনি ঢাকায় থাকেন? হুম। তার জন্যই উনি এত ঝকঝকে তকতকে সুন্দর। কি যে বলিস তুই, এটা তুই আসলে একটা পাগলি। আচ্ছা এখন ঘুমা, কালকে কিন্তু দাদির 7 দিনের কাজ, 200 মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। অনেক কাজ আছে কালকে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, সকাল সকাল উঠতে হবে। কালকে কিন্তু সবাই মিলে একসাথে কাজ করব, কেমন? আচ্ছা। আর শোন, আমি যে আরিফের ব্যাপারে এসব বলেছি তোকে, ও যেন না জানে, তাহলে কিন্তু কষ্ট পাবে। সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই কাজে ব্যস্ত। গ্রামের একটা রীতি আছে, কোনো বাড়িতে বিয়ে বা কোনো অনুষ্ঠান হলে আশেপাশে সব কাকিরা জেঠিরা সবাই সাহায্য করে। আজকেও অনেক কাকি আপুরা এসেছে, মায়ের সাথে কাজে সাহায্য করছে। আমাকে দেখে মা বলল, জমিদারের মাইয়া উঠছেন তাহলে, আপনার ঘুম ভাঙলো? তুমি আমার ডাক দাও নাই কেন মা? ডাকতে চাইছিলাম, মারিয়া মানা করলো, তাই ডাকি নাই। আচ্ছা হুন, তোর কাম হইলো ঘর উঠান সব কিছু সুন্দর করে পরিষ্কার করবি। আর দুপুরের পর থালা বাসন ধোয়ার কাম তোর দেওয়া হইলো। লোকজনের খাওয়া শেষ ওইগুলো তুই পরিষ্কার করবি। এখন যা, তাড়াতাড়ি ঘর তোর পরিষ্কার কর। আমি এমনিতেই কামছড়া, মা এসব জেনেও আমাকে কতগুলো কাজের দায়িত্ব দিল। তবে আজকে কাজ করতে আনন্দই লাগছে। সবাইকে কাজ করতে দেখে আমারও কাজ করার উৎসাহ বেড়েছে। দুপুরে লোকজন সবাই খাওয়া শেষে চলে গেলেন। এখন আমার থালাবাটি ধোয়ার পালা। কলপাড়ে থালা বাসন দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ব। এত থালা বাসন, এগুলো ধুতে ধুতে তো রাত হয়ে যাবে। ভয় পেয়ে কোনো লাভ নেই। আমাকে যখন করতে হবে, দেরি করার দরকার কি? কাজে লেগে গেলাম। সবগুলো আগে মেজে নিলাম, কিন্তু একা একা কল চেপে ধুতে পারছি না। বারবার মাকে ডাকছি, মা একটু আয়সা কলটা চাপিয়ে দাও না, একা একা পারছি না। দাঁড়া আসতেছি। যতবার মাকে ডাকি ততবারই এক কথা বলে, কিন্তু আসার কোনো নামগন্ধ নেই। আবার যখন চিৎকার করে মাকে ডাকলাম, তখন আরিফ এসে কল চাপতে লাগলো। আমি বললাম, আপনার চাপা লাগবে না, আমি পারবো। পারবে যখন তাহলে চিৎকার করে তোমার মাকে ডাকছো কেন? আমার মা আমি ডাকবো, তাতে আপনার কোনো সমস্যা? আমার সমস্যা না, কিন্তু উনি কাজ করছেন তাই আসতে পারছেন না। কেন, আমি কল চেপে দিলে কি কোনো সমস্যা? আমি আর কিছু বললাম না। এমনি সন্ধ্যা হয়ে আসছে, মাও ব্যস্ত। আমিও একা একা পারছি না, কোনো উপায় না পেয়ে বদমাস ছেলেটারই সাহায্য নিলাম। চাঁদনি রাত সবাই উঠানে বসে আড্ডা দিচ্ছে। কাকা কাকি জ্যাঠা বাবা মা আপু দুলাভাই আরও অনেকেই।
অনেক রকমের আলাপ হচ্ছে সেখানে, কে কে আসলো, কয়জন খেলো, রান্না কেমন হলো ইত্যাদি। এসব আলাপ শুনতে বিরক্ত লাগছিল, তাই ওখান থেকে একটু দূরে গিয়ে বসলাম। আপুর ফোনটা নিয়ে গান শুনছি। হঠাৎই দেখি আরিফ পাশে এসে বসলো। আমি একটু অবাকই হয়ে গেলাম। আমাকে জিজ্ঞেস করলো মাথার ব্যথা কমেছে। আমি আপনাকে কখন বললাম যে আমার মাথা ব্যথা? কালকে যে মাথা পেটে রক্ত বের হয়েছিল সেটার কথা বলছি। ও, ওটার কথা তো আমি কালকেই ভুলে গেছি। ব্যথা থাকলে নিশ্চয়ই মনে থাকতো। সরি, কালকে ব্যাপারটার জন্য। আমি আসলে মজা করেই ওটা বলছিলাম। বুঝিনি ব্যাপারটা এত সিরিয়াস হয়ে যাবে। আপনি কেন সরি বলছেন? সরি তো আমার বলা উচিত। আমিও ওভাবে রিয়েক্ট করে ফেলেছি। আচ্ছা, যা হয়েছে হয়েছে। এখন কি আমরা ভালো ফ্রেন্ড হতে পারি? হতেই পারি। বাট আপনি কি আমার মতো ফকিন্নির সাথে ফ্রেন্ডশিপ করবেন? আরে ওইগুলো তো আমি জাস্ট তোমাকে রাগানোর জন্য বলেছি। আমাকে রাগিয়ে আপনার কী লাভ? মজা লাগে তোমাকে রাগাতে। তোমাকে দেখি সবাই অনেক চেতায়, আর তুমিও বোকার মতো রেগে যাও। তাই আমিও একটু ভালো। তুমি বলেছিলে না গ্রামের সবাই তোমাকে সুন্দরী বলে ডাকে? তুমি আসলে অনেক সুন্দর আর মিষ্টি, একটু রাগী বাট অনেক ভালো। এগুলো কি মন থেকে বলছেন নাকি ফান করছেন? ফান না, একদম মন থেকে বলছি। আচ্ছা, তাহলে আজ থেকে আমরা ভালো বন্ধু, ওকে? ওকে। সেদিন থেকেই শুরু হলো আমাদের বন্ধুত্ব। সেদিনের পর থেকে আরিফ আর আমার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ওর প্রতি রাগগুলো ভালো লাগায় পরিণত হচ্ছিল। ওর প্রতি ভালো লাগা দিন দিন বেড়েই চলছে। কিন্তু ভালো লাগার মুহূর্তগুলো শেষ হয়ে আসছিল। আপু বলল কালকে সকালে নাকি চলে যাবে। কথাটা শুনে খুব খারাপ লাগছিল। আমি আপুকে বললাম আর কয়েকদিন থেকে যেতে। কিন্তু আপু বলল এখন নাকি আর থাকা সম্ভব না। আপুরা চলে যাচ্ছিল দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল। বুক ফেটে কান্নাও আসছিল। কান্না থামাতে চেয়েও পারলাম না, কেঁদেই দিলাম। আপু বলল এভাবে কান্না করছিস কেন? আমি আবার কিছুদিন পরে আসব। তোর পরীক্ষা শেষ হলে তোকে এসে নিয়ে যাব। আরিফ আমার হাতে একটা ছোট কাগজ ধরিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম কি এটা? আমার ফোন নাম্বার। যদি কখনো কোনো প্রয়োজন পড়ে আমাকে ফোন দিও। আমার তো মোবাইলে নেই। তোমার আব্বুরটা দিয়ে দিবে। আচ্ছা। তারপর ওরা বিদায় নিয়ে চলে গেল। আমি অনেক দূর পর্যন্ত ওদেরকে এগিয়ে দিয়ে আসলাম। যতক্ষণ না চোখের আড়াল হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের যাওয়াটাই দেখছিলাম। বাড়িতে আসতেই বুকের ভিতরে হাহাকার দিয়ে উঠল। সব কিছু কেমন যেন খালি খালি লাগছে। দাদির অভাবটাই কয়েকদিনে ব্যস্ততার বেড়ে বুঝতে না পারলেও এখন ভীষণ মিস করছি দাদিকে। কোনো কিছুই ভালো লাগছে না। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। শুয়ে শুয়ে কাঁদছিলাম। দাদি নেই বলে ঘরটা খালি খালি লাগছে। আপু চলে গেছে বলে খারাপ লাগছে। কিন্তু কান্না, আমি কি সত্যি আপু বা দাদির জন্য কাঁদছি? তাহলে দাদি যেদিন মারা গেল সেদিনও তো আমার এতটা কান্না আসেনি। আপু তো প্রায় আসে যায়। কই তখন তো কান্না করি না। তাহলে নিজেকে যখন একাধারে প্রশ্ন করে কোলে যাচ্ছিলাম, মন তখন বলে উঠল আরিফ। নামটা মনে পড়তে বুকের ভিতর একটা জ্বর বয়ে গেল। এলোমেলো প্রশ্নের উত্তর পেয়ে মনে একটা প্রশান্তি অনুভব করলাম। হ্যাঁ আরিফ, ওর জন্যই আমার এত মন খারাপ। কিন্তু কেন? আবারও কাঁদতে লাগলাম। শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই একটু বাইরে গিয়ে বসলাম। কিন্তু না, কোথাও একটুও শান্তি খুঁজে পাচ্ছি না আমি। দম বন্ধ হয়ে আসছে আমার। কেন যে এমন হচ্ছে, এর আগেও তো কোনো ছেলের জন্য এমনটা অনুভব করিনি কখনো। বারবার আরিফের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা খুব মনে পড়ছে। একদিন যে ওর কথাগুলো আমাকে খুব রাগাতো, আজ সেই কথাগুলো ভেবে আনন্দ অনুভব করছি। খুব আফসোস হচ্ছে ওর সাথে করা ব্যবহারের জন্য। ও যে যে জায়গাগুলোতে বসে থাকতো সেখানেই আমাদের কথা হয়েছিল। সেই জায়গাগুলোতে একটা আলাদা শান্তি খুঁজে পাচ্ছিলাম। সারাদিন কিছু খাইনি বলে মা বকছে। আমি মাকে কিভাবে বোঝাবো আমার পেটে ক্ষুধা নেই। মন খারাপ থাকলে যে পেটের ক্ষুধাও চলে যায়, এই প্রথম জানলাম। এর আগেও তো আমার অনেক মন খারাপ হয়েছে। কই, তখন তো না খেয়ে থাকতে পারিনি। বরং মা যখন রেগে বলতো আজ তোকে খেতে দিব না, তখন আমি জোর করে খেয়ে নিতাম। না খাওয়া রোগটা তো আমার আগে ছিল না, আজ থেকেই কি জন্ম নিলে তাহলে? সন্ধ্যায় টেবিলে পড়তে বসেছি। যদিও পড়ায় কোনো মন নেই, এরই মধ্যে আপু ফোন দিল। মা আমার হাতে মোবাইলটা দিয়ে গেলেন কথা বলার জন্য। আমি ফোনটা কানে ধরতে আপু বলল, কী রে, তোর কী খবর? সারাদিন নাকি কিছু খাসনি? আমি কথা বলতে পারছিলাম না। কথা বলতে গেলেই গলা পারি হয়ে আসছিল। কী করছিস এখন শুনি? কাঁদো কাঁদো গলায় বললাম, পড়ছি। বাহ, আমার বোন আজ এতই ভদ্র হয়ে গেছে যে খাওয়া পানি বাদ দিয়ে পড়ালেখা শুরু করে দিয়েছে। শোন, আগে খেয়ে নে, পরে পড়তে বসবি। মন খারাপ করিস না, আমি কিছুদিন পরে আবার আসবো বলেছি তো। হুম। আচ্ছা শোন, আরিফ নাকি তোর সাথে কথা বলবে। ওর নাকি আমাদের বাড়িতে অনেক ভালো লেগেছে। সময় পেলে নাকি আবার যাবে। বাবা মা আর তোর কথা অনেক সুনাম করলো। আর শোন, কথা শেষ হলে আগে খেয়ে নিবি কেমন? আমি কিন্তু রাতে আবার ফোন দিব। নে, এখন আরিফের সাথে কথা বল। আপু আরিফের কাছে ফোনটা দিল। আরিফ ফোনটা ধরে বলল, হ্যালো। হুম। সারাদিন কিছু খাওনি কেন? আমি কথা বলতে পারছিলাম না।
হিসকি তুলে কান্না শুরু করলাম। এভাবে কাঁদছো কেন পাগলি? আমি চুপ। চোখের পানি অজরে ঝরেই যাচ্ছিল। এভাবে কেঁদো না প্লিজ, আমার কিন্তু কষ্ট হচ্ছে, আমারও কান্না আসছে। আমি চুপ করে আছি। আচ্ছা তুমি কাঁদতে থাকো, আমি ফোন রাখছি। না তো কি করব? তুমি তো কথা না বলে শুধু কেঁদেই যাচ্ছ। তুমি কি ভাবছো তোমার একাই কষ্ট হচ্ছে? আমার হচ্ছে না? আমারও কষ্ট হচ্ছে। তফাৎ শুধু তুমি কাঁদতে পারো, আমি কাঁদতে পারি না। আমার অনেক কষ্টেও কান্না আসে না। পুরুষরা মেয়েদের মতো কষ্ট পেলে কাঁদতে পারে না, বুঝেছো? হুম। কি হুম? মিস ইউ। সেম। আচ্ছা শোনো, কালকে আমি ঢাকায় চলে যাব। তুমি সুযোগ বুঝে আমাকে ফোন দিও। শুক্রবার সারাদিন ফ্রি থাকি। যখন খুশি তখনই ফোন দিতে পারো। এখন রাখছি, পরে কথা হবে। আচ্ছা শোনো, অনেক তো কাঁদলে, এখন একটু হাসো তো দেখি। আমি হাসলে কি আপনি দেখতে পাবেন? দেখতে নাই পারলাম, অনুভব তো করতে পারবো। হয়েছে হয়েছে, এখন রাখি, বাই। বাই। আরিফের সাথে কথা বলার পরের মুহূর্তেই মন ভালো হয়ে গেল। কি আশ্চর্য, ক্ষুধাও লেগে গেছে এখন। অবশেষে পাথর ছাপা কষ্টের বিলীন হলো। একটা জিনিস বুঝতে পারলাম, শুধু আমিই নয়, আরিফও আমাকে মিস করছে। আরিফের সাথে আমার প্রতি শুক্রবার ঘন্টার পর ঘন্টা কথা হতো। এত কথা বলি তাও যেন কথা শেষই হতো না। সারা সপ্তাহ শুক্রবারের অপেক্ষায় থাকতাম, কি কথা বলবে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে রাখতাম। ওর সাথে যখন কথা বলতাম নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে হতো। ওর কথা বলা, ওর চলাফেরা সব কিছুই আমার ভালো লাগতো। আপনি ডাকটা আস্তে আস্তে তুমিতে পরিণত হলো। ওর সাথে যখন কথা বলতাম, সে এক আলাদা অনুভূতি, যে অনুভূতিগুলো লিখে প্রকাশ করা সম্ভব না। এক অন্যরকম ছাওয়া, অন্যরকম অনুভূতি, অনেক কিছু পাওয়ার অনুভূতি, প্রথম প্রেমের অনুভূতি। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম আমি আরিফের প্রেমে পড়ে গেছি, কিন্তু আরিফকে কেন জানি বলতে পারছিলাম না। একটা ভয়, ও যদি রিজেক্ট করে, আর আমাদের সম্পর্ক যদি তো মিলে, যদিও জায়েজ আছে, কিন্তু আমাদের পরিবারে কখনোই সেটা মেনে নেবে না। দেখতে দেখতে আমি এসএসসি দিলাম, এইচএসসিও শেষ করলাম। ভালো রেজাল্ট হয় বাবাই আমাকে একটা টাচফোন কিনে দিল। বাবা এখন বলেছে আমাকে বিয়ে দিয়ে দিবে। বিয়ের পর যদি স্বামী পড়াশোনা করতে দেয় করব, না হলে নাই। আমি বাবাকে বলেছি আরও পড়তে চাই, কিন্তু বাবা সে এক কথাই, বিয়ের পর স্বামী চাইলে পড়বে। আরিফের সাথে পরিচয় প্রায় 2 বছর। এই 2 বছর আরিফের সাথে 2-1বার দেখা হয়েছিল। এসএসসির পর আপুদের বাড়ি গিয়ে কিছুদিন ছিলাম, তখন আরিফের সাথে দেখা হয়েছিল। তখনও ওর সাথে ভালো সময় কেটেছিল। এখনও যখন আরিফের সাথে কথা বলে অনেক ভালো লাগা কাজ করে, কিন্তু জানি না এই ভালো লাগা আর কতদিন টিকবে। বাবা যেভাবে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, মনে হচ্ছে আরিফের থেকে অতি শীঘ্রই অনেক দূরে চলে যাব। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসে চলছে, কিন্তু আমি মত না দেওয়ার কারণে বাবা এগোতে পারছে না। দিনগুলো চলে যাচ্ছিল কোনো মতে। আরিফের সাথে নিয়ম করে শুক্রবারে কথা বলা, খাওয়া, ঘুম এগুলোই ছিল আমার রুটিন। কিন্তু হঠাৎ এই নিয়মের ব্যতিক্রম ঘটল। এই শুক্রবার আরিফ আর ফোন দিল না। আমি ফোন দিলেও রিসিভ করে না। আরিফ এমন কেন করছিল আমি বুঝতে পারছিলাম না। মনে হাজারটা প্রশ্ন জাগত। উত্তরের জন্য ওর ফোন অপেক্ষায় থাকতাম, কিন্তু না, ওর ফোন আর আসে না। তবুও অপেক্ষা করে থাকতাম। নিজেকে চ্যালেঞ্জ করতাম, যদি আরিফ আমাকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন ফোন দিবে। মাঝে মাঝে নিজেকে বোঝাতাম, আবার মাঝে মাঝে এই বুঝগুলো মন মেনে নিত না। না থাকতে পেরে ফোন করে বসতাম, কিন্তু আরিফ ফোন রিসিভ করতো না। চিন্তায় চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। ঠিকমতো খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। এভাবে 2 সপ্তাহ যাওয়ার পর সে চেনা নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোন রিসিভ করে বললাম, আরিফ। হুম। এতদিন কোথায় ছিলে তুমি? কতবার ফোন করেছি তোমায়, দেখেছ? টেনশনে আমার খাওয়া ঘুম সব উঠে গেছে। অসুস্থ হয়ে গেছি আমি। তুমি কেন এমনটা করলে আমার সাথে? তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে ফোন করে একবার বলতে পারতে, তাহলে তো এতটা টেনশন হতো না। আমাকে নিয়ে শুধু শুধু তোমাকে টেনশন করতে কে বলেছে? আমি শুধু শুধু টেনশন করছি? হ্যাঁ, শুধু শুধুই টেনশন করছো। ফোন দেই না বলে খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ হয়ে পড়তে হবে? আমি তো আর মরে যাইনি। মরলে অবশ্যই খবর পেতে। কেন করো এমন তুমি? কেন করি সেটা কি তুমি বুঝো না? না, বুঝি না। সত্যি কি বুঝো না? জানি না। আর প্লিজ, তুমি আমার সাথে এভাবে কথা বলো না। আমি সহ্য করতে পারি না। আমার অনেক কষ্ট হয়। তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেও পারি না। তুমি ছাড়া আমার বাঁচা অসম্ভব হয়ে পড়েছে। এই অসম্ভবকে সম্ভব করতে হবে। কেন আরিফ? আমরা কি একসাথে বাঁচতে পারি না? সেটা সম্ভব না। কেন সম্ভব না? সেটা তুমি ভালো করেই জানো। আরিফ, সত্যি করে একটা কথা বলো তো, আমার জন্য কি তোমার মনে কিছুই নেই? আছে। উই আর গুড ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড, আর কিছু না? আর কিছু থাকলেও সেটা এখানে মাটি চাপা দিতে হবে। যা সম্ভব নয় সেটাকে মনে জায়গা দিয়ে আর কষ্ট বাড়াতে পারবো না। সব কিছু এখানেই মাটি চাপা দিয়ে দিলে কি কষ্ট কমে যাবে? না, তবে আর এগোতে চাই না। চলো না আরিফ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই।
পালিয়ে গেলেই বা কি? কোথায় যাব? আর তুমি কি ভাবছো আমরা পালিয়ে গেলে কিছুদিন পর সবাই আমাদের মেনে নেবে? কখনোই সেটা হবে না। বরং আমাদের জন্য আমাদের পরিবারের লোকজন কষ্ট পাবে। তোমার বোন মানে আমার কাকিমা। উনি আমাকে কতটা ভালোবাসেন জানেন? আমি তার ভালোবাসার পরিবর্তে তাকে এত বড় কষ্ট দিতে পারবো না। আমার জন্য তার জীবনে অন্ধকার নেমে আসুক আমি চাই না। না আরিফ, আমি এটা চাই না। কিন্তু তোমাকে ছাড়াও আমি বাঁচতে পারবো না। বাঁচতে হবে। নিজেদের জন্য না, আমাদের পরিবারের জন্য হলেও আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। না আরিফ, এমনটা বলো না। যে আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারছি না, সে আমি সারাটা জীবন তোমাকে ছাড়া থাকবো কিভাবে? থাকতে হবে। শুধু নিজেদের কথা ভাবলেই চলবে না, আমাদের পরিবারের কথাও ভাবতে হবে। আমার বাবা মানে যে তোমাকে রাস্তার ধারে পেয়ে কোনো কিছু না ভেবে বুকে জড়িয়ে নিয়েছিল পরম আদরে, আমি কিভাবে সেই বাবাকে কষ্ট দিই বলো? কোনো অসহায় শিশুকে আশ্রয় দিবে না আর কখনো কোনো বাবা। আমার দিকে মানুষ আঙ্গুল তুলে দেখিয়ে বলবে, ওই দেখ কুড়িয়ে পাওয়া ছেলেরা কেমন বেইমান হয়। আমি পারবো না তাদের সাথে বেইমানি করতে। আমাকে মাফ করে দাও প্লিজ। চলেই যখন যাবে তাহলে কেন জীবনে এসেছিলে? তখন বুঝিনি ভালোবাসায় বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেবে। প্লিজ আরিফ, আরেকটা বার ভেবে দেখো। আমাদের ভালোবাসা এভাবে শেষ হতে পারে না। ভালোবাসাটা আর জীবনই রয়ে যাবে, শুধু দুটো শরীরের মিল হবে না, আত্মার মিল তো আমাদের রয়েই যাবে। আমি পারবো না আরিফ তোমাকে ছাড়া থাকতে। এই কষ্ট যে সহ্য করার মতো না, সহ্য করতে হবে। এই 2 সপ্তাহ তোমার সাথে কথা না বলে থাকতে যে কতটা কষ্ট হয়েছে সেটা তোমাকে বোঝাতে পারবো না। শেষবারের মতো একটা কথা বলে বললে রাখবে? কি বলো? তুমি রিহানকে বিয়ে করে নাও। রিহানকে বিয়ে করলে আর কিছু না হোক তোমাকে মাঝে মাঝে দেখতে পারবো তো, এটুকু নিয়েই না হয় বেঁচে থাকবো। কোন রিহান? যে পরিবার গত সপ্তাহে তোমাকে দেখতে এসেছিল, আজকে বিকেলেও আবার যাবে। যে ছেলেকে তোমার দুলাভাই পছন্দ করেছেন। রিহান ছেলেটা ভালো, ভালো চাকরি করে, ওর বাড়ি আমাদের বাড়ির পাশেই। সম্পর্কে আমার কাকা হয়। আর সব থেকে বড় কথা, রিহান আমি খুব ভালো বন্ধু। অনুরোধ রইল তোমার কাছে, এই বিয়েতে মত দিয়ে দাও। এই বলে আরে ফোন রেখে দেয়। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। ইস কি কষ্ট! বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। আরিফের কথা মতো সত্যি বিকেল আমাকে দেখতে আসলো। আমি যখন মায়ের মুখে শুনলাম এরা আপুদের বাড়ির কাছের লোক, ওদের আশেপাশের আত্মীয় যখন বুঝে নিলাম এরাই রিহানের পরিবার, এবার আর আপত্তি করলাম না। বিয়েতে মত দিয়ে দিলাম। ওনারা আমাকে আংটি পরিয়ে দিয়ে গেলেন। শুনেছি ছেলে নাকি 6 মাস পর ডিপার্টমেন্ট থেকে বিয়ের অনুমতি পাবে, তখন আমাকে বউ করে ঘরে তুলে নিয়ে যাবেন। রিহানের পরিবার আমাকে জিজ্ঞেস করলো আমার এই বিয়েতে কোনো আপত্তি আছে কিনা। আমি মাথা নাড়িয়ে না বললাম। আপত্তি থাকলে কি আমি তাদের সেটা বলতে যাব? আরিফ যখন চেয়েছে আমি বিয়েটা করি তাহলে সেটাই হোক। আর আমিও ভেবে দেখলাম একেবারে দূরে যাওয়ার চেয়ে যদি আরিফের কাছাকাছি থাকতে পারি তাহলে তো কখনো না কখনো আরিফকে দেখতে পারবো। রিহানকে বিয়ে না করলেও কাউকে না কাউকে তো বিয়ে করতেই হতো। তাই আরিফের পছন্দ মতোই করলাম। একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা যে কতটা কষ্টের কিভাবে বোঝাবো। মাঝে মাঝে যখন খুব বেশি কষ্ট হতো আরিফকে ফোন দিয়ে কান্না করতাম। আরিফ আমাকে অনেক বোঝাতো আর বলতো যখন খুব বেশি কষ্ট লাগবে তখন আমাকে না, রিহানকে ফোন দিবে। ওর সাথে সারাটা জীবন তুমি কাটাতে হবে। আমার সাথে কথা বললে তোমার কষ্ট বাড়বে, কমবে না। তাই এখন আর আরিফকে ফোন দেই না। খুব কষ্ট হলে চিৎকার করে কাঁদি, তবুও আরিফকে ডিস্টার্ব করি না। রিহান প্রতিদিন 4 থেকে 5 বার ফোন দেয়। আমার কাছে কথা বলি, মন চায় না কথা বলতে তবুও বলি। বিয়ে যখন 6 মাস দেরি আছে তাহলে এই 6 মাস প্রেম করে নেই। আমিও হুঁ হাঁ করে উত্তর দিচ্ছি। লজ্জা পাই বেশি বলে কথা বলি না, কিন্তু আমার মনের ক্ষতটাও কখনোই বুঝতে পারবে না, বুঝতে দিবও না। এভাবে আমার বিয়ের দিন গনিয়ে আসে। অবশেষে বিয়েও সম্পূর্ণ হয়। আর বিয়ের দিন কবুল বলার সময় আরিফ কি না আমাকে কবুল বলতে নিষেধ করছে। কি হাস্যকর না ব্যাপারটা! দরজার অপর পাশে আপুর কণ্ঠের ভাবনা থেকে ফিরে আসলাম। আপু আমাকে দমকাচ্ছে। কি হয়েছে তোর? কাল থেকে কতগুলো আজব কাণ্ড করে যাচ্ছিস। 1.5 ঘন্টা ধরে ওয়াশরুমে কি করছিস তুই? আমি চিঠিটা লুকিয়ে ফেললাম। তারপর দরজা খুলে বললাম কিছু না। এ বলে ঘরে এসে চিৎকার করে কাঁদতে লাগলাম। বিয়ের পরদিন সকালে আমাকে এভাবে কাঁদতে দেখে অনেকে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিচ্ছে না, কিন্তু আমারও কিছু করার নেই। অপেক্ষায় আছি সন্ধ্যা 7টার জন্য। আরিফ আমাকে কোনো বাগানে দেখা করতে বলল, সেটা জানতে হবে। সন্ধ্যা 7টায় দেখা করার কথা থাকলেও এখন বাজে 7:30। চারদিকে অন্ধকার নেমে এসেছে। ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। আমি আরিফকে দেখতে না পেলেও ও আমাকে দেখে জিজ্ঞেস করলো, এত দেরি করলে কেন? সবাইকে লুকিয়ে যে আসতে পেরেছি এটাই বেশি। ওকে, এখন চলো। কোথায়? সেটা তো তোমাকে সকালেই চিঠিতে জানিয়েছি। কি বলছো তুমি আবোল তাবোল? তুমি তো কাগজটায় শুধু একটা নাম্বার লিখে দিয়েছিলে আর জরুরিভাবে ফোন করতে বলেছিলে।
ওটা তো আমি পড়ে নিজেই তোমাকে দিয়েছি, কিন্তু এর আগে যে তোমার জায়ের ছেলে রাহাতের কাছে যে চিঠিটা দিয়েছি ওইটা তুমি এখনো পড়ে দেখোনি? কিভাবে পড়বো? ওটা তো আমি হাতেই পাইনি। কি বলছো এসব? আচ্ছা আরিফ, চিঠিটা অন্য কারো হাতে চলে যায়নি তো? আর তুমি কেন একটা 6 বছরের বাচ্চার হাতে চিঠিটা দিতে গেলে বলো তো? ও তো আমাকে ঠিকমতো চেনেও না। আমি তো রাহাতকে সুন্দরভাবে বুঝিয়েই বলেছি নতুন বউয়ের হাতে দিতে। চিঠিটা যদি অন্য কারো হাতে পড়ে যায় তাহলে বুঝতে পারছো কি হবে? কি আর হবে? আমরা চলে যাওয়ার পর এমনিতেই সবাই সব কিছু জেনে যাবে। দেরি না করে এখন তাড়াতাড়ি চলো। কি জেনে যাবে সবাই? আমাদের পালিয়ে যাওয়ার কথা। পালিয়ে যাব মানে? মানে আমরা এখন ঢাকায় পালিয়ে যাব। ঢাকায় যাওয়ার পর তুমি রিহানকে ডিভোর্স দিয়ে দিবে। তারপর আমরা বিয়ে করে নিব। আর ইউ ম্যাড আরিফ? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ, খুব ভালো করে বুঝতে পারছি। আমি যখন পালাতে চেয়েছিলাম তখন তো তুমি পালাওনি, বরং আমাকে বিয়ে করতে বাধ্য করেছ। তখন বুঝতে পারিনি তোমাকে অন্য কারো পাশে দেখে আমার এতটা কষ্ট হবে। এখন তাড়াতাড়ি চলো, একটু পরেই হয়তো সবাই তোমাকে খোঁজাখুঁজি শুরু করে দিবে। যদি বলি আমি তোমার সাথে কোথাও যাব না তাহলে? আমি জানি তুমি এটা কখনোই বলবে না। কিভাবে জানলে? আমার প্রতি তোমার ভালোবাসা থেকেই জেনেছি। আর একদিন তুমিই বলেছিলে তোমাকে নিয়ে পালিয়ে যেতে। ওই একদিন আর আজকের দিনটা কি এক হলো? হয়তো এক না, কিন্তু আমরা নিরুপায়। আর রিহানের সাথে বিয়েতে তোমাকে রাজি করার জন্য কাকিমা আমাকে বলেছিল। কাকিমার কথা রাখতেই আমি সেদিন তোমাকে ওইসব কথা বলেছিলাম। তাহলে আজ কেন তোমার কাকিমার কথার বরখেলাপ করছো? শোনো আরিফ, সেদিন আমরা আলাদা হয়েছিলাম দুটো পরিবারের কথা ভেবে। তুমি তোমার পরিবারের কথা ভেবেছ, আমাকেও বাধ্য করেছো পরিবারের কথা ভাবতে। কিন্তু এখন আমরা দুটো পরিবারের সীমাবদ্ধ নেই। আমি এখন অন্য একটা পরিবারের সাথেও জড়িয়ে গেছি। এখন আমি অন্য কারো স্ত্রী হয়ে গেছি, এবং কালকে ওই মানুষটার সাথে আমি রাতও কাটিয়েছি। তুমি পারবে একজনের সাথে রাত কাটানো মেয়েটার সাথে সংসার করতে? আই ডোন্ট কেয়ার। আমার ওইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে। সেদিন ভেবেছিলাম রিহানের সাথে বিয়ে হলে মাঝে মাঝে তোমাকে দেখতে তো পাবো, কিন্তু বুঝতে পারিনি ওর সাথে তোমাকে দেখে আমার এতটা কষ্ট হবে। তাহলে বুঝতে পেরেছ কেমন কষ্ট হয়? খুব ভালো করে বুঝতে পেরেছি। আফসোস, বুঝেছ, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখনো দেরি হয়নি। চলো, আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না, আমাদের খুঁজেও পাবে না। সেটা তো আর সম্ভব না। কেন সম্ভব না? বলতে পারো আমাদের পাওয়া না পাওয়ার মধ্যে রেহানের দোষটা কোথায়? আমাদের কি কোনো অধিকার আছে ওকে কষ্ট দেওয়ার? তাহলে কি তুমি আমার সাথে যাবে না? না। তাহলে কি ধরে নিব আমার প্রতি তোমার ভালোবাসার স্রেফ অভিনয় ছিল? তোমার যা খুশি তাই ভাবতে পারো। আমি তোমার ভাবনায় কোনো বাধা দেব না। আগে ফ্রেন্ডদের কাছে শুনতাম মেয়েরা বেইমান। আজ আমি তার নিজেই প্রমাণ পেলাম। আজ তোমার কাছে আমি ভালো হতে গেলে আমি নিজের পরিবারের কাছে বেইমান হয়ে যাব। শ্বশুরবাড়ির মানুষের কাছে বেইমান হব, নিজের স্বামীর কাছে বেইমান হব। এত মানুষের কাছে বেইমান হওয়ার চেয়ে তোমার কাছেই না হয় বেইমান হয়ে থাকলাম। বুঝলাম, বেইমানরা তোমার মতোই হয়। নিজের সুখের জন্য আরেকজনকে কষ্ট দিতে দুইবারও ভাবে না। হতে পারি আমি বেইমান, কিন্তু ভুলে যেও না তুমিও কিন্তু কম না। তুমি না বলো রিহান তোমার অনেক ভালো বন্ধু, বন্ধুর বউকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছো? এটা কি বলে? তুমি তোমার বন্ধুদের সাথে বেইমানি করছো না? ভালোবাসলে সব করা যায়। হ্যাঁ, ভালোবাসলে সব করা যায় বলে তোমার কথায় বিয়েটাও তো করেছি। এরপরেও যদি তুমি আমাকে বেইমান উপাধি দাও, আমার কিছু করার নেই। ভালো থেকো। আরিফকে আর কোনো কথা বলারই সুযোগ না দিয়ে চিরদিনের জন্য আরিফের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে চলে আসলাম। বাড়িতে আসতেই মা বলল, কোথায় গিয়েছিলি তুই? কখন থেকে তোকে খুঁজেছি। রিহান বারবার তোর কথা জিজ্ঞেস করছে। গাড়ি আসছে, রেডি হয়ে নে। আমি ঘর থেকে যেতে যেতে বললাম, জেঠির সাথে দেখা করতে গিয়েছিলাম। মাও আমার সাথে সাথে ঘরে এসে বিছানার পাশে এসে বসলো। এত রাতে তো জেঠির সাথে দেখা করতে যাওয়ার কি দরকার ছিল? নতুন বিয়ে হয়েছে, শুনেছি 18 মাস পর্যন্ত নাকি বিয়ের গন্ধ গায়ে লেগে থাকে। আর ওই সময়গুলো শয়তান পিছু নেয়, তাই যখন যেখানে খুশি যাওয়া যাবে না। আর এখন তো বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি গিয়ে যদি এমন করিস তাহলে তারা কি বলবে? আমি মায়ের পাশে বসলাম। মা অবশেষে আমাকে বাড়ি থেকে বের করেই ছাড়লে। এটাই তো নিয়ম রে মা। আমিও তো একদিন আমার বাপের বাড়ি ছেড়ে এই বাড়িতে এসেছিলাম। তোর আপুও তো তার শ্বশুর বাড়ি চলে গেছে। মারে, স্বামীর বাড়ি হলো মেয়েদের আসল ঠিকানা।
আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কাঁদিস না রে মা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, গাড়ি মনে হয় এখনই চলে আসবে। কালকে বিয়ে শেষ হতে না হতে অনেক রাত হয়ে গিয়েছিল। রিহান আর আমি যেন এক গাড়িতে নিজেদের মতোই যেতে পারি, তাই শ্বশুরবাড়ির লোকজন আমাদের রেখে সকালেই চলে গেছে। বলেছে আমরা যেন দুপুরের পর একটা প্রাইভেট কার ভাড়া করে চলে যাই। রিহান দুপুরের পরে চলে যেতে চাইছিল, কিন্তু আমি বললাম সন্ধ্যার পরে যাওয়ার কথা। রিহান কারণ জানতে চাইলে বললাম আমার শরীরটা খারাপ লাগছে, তাই একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে নিরিবিলি যাব। রিহান সেটাই মেনে নিল, কিন্তু আমার তখন না যাওয়ার পিছনে আসল কারণ ছিল আরিফের সাথে দেখা করা। এখন যখন সব কিছু হয়ে গেছে তাই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছি। মা বলল রিহান আর বাবা গাড়ি নাকি খোঁজ করছে, এই ফাঁকে যেন আমি রেডি হয়ে নেই। কিছুক্ষণ পরে রিহান এসে বলল, কই তুমি রেডি হয়েছ? হুম। আচ্ছা চলো তাহলে, এমনিতে অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ। বাবা, জ্যাঠা, জেঠি, কাকা, কাকিরা সবাই আমাকে বিদায় জানিয়ে গাড়িতে তুলে দিল। মাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না, হয়তো ঘরে শুয়ে শুয়ে কাঁদছে, যেমন ভাবে আপুর বিদায়ের দিন কেঁদেছিল। গাড়িতে উঠে রিহানের সাথে আমার একটাও কথা হলো না। রিহান একদম চুপচাপ হয়ে আছে। আমার কেন জানি মনে হচ্ছে রিহান আমার উপর রেগে আছে অথবা অভিমান হয়েছে। ও হয়তো আমার কিছু অস্বাভাবিক আচরণের কারণ খুঁজে পাচ্ছে না, তাই চুপ করে আছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্বশুর বাড়ি। শাশুড়ি মা আমাকে বরণ করে গাড়ি থেকে নামালেন। বাড়িতে ঢুকতে দেখি অনেক মানুষের ভিড়। তারা যেন অধীর আগ্রহে বসে আছেন নতুন বউ দেখবে বলে। রাত 1টা পর্যন্ত চলল আত্মীয় স্বজনদের আনাগোনা, বউ দেখা দেখির পালা। আমার এখন সত্যি বিরক্ত লাগছে। বিরক্তির ছাপ হয়তো মুখেও ফুটে উঠছে। তাই তো শাশুড়ি মা জিজ্ঞেস করলেন, তোমার খারাপ লাগছে? না, ঠিক আছি। আসলে বিয়েবাড়িতে এমনই হয়। আচ্ছা এখন ঘরে যাও। আর তুমি তো তখন কিছুই খাওনি, ক্ষুধে লেগেছে? না। আচ্ছা আমি কিছু খাবার তোমাদের ঘরে পাঠিয়ে দিচ্ছি। শাশুড়ি মা ননদকে ডেকে আমাকে ঘরে দিয়ে আসতে বললেন। ননদ আমাকে ঘরে নিয়ে যেতে যেতে বলল, ভাবি তোমার কোনো ভাই নেই? না, কেন? এমনি, ভেবেছিলাম তোমার ভাইয়ের সাথে প্রেম করব। 12 বছরের মেয়ের মুখে এমন কথা শুনে আমিও হেসে দিলাম। ঘরটা বেশ গোছানো, বিছানাটা গাঁদা আর গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। আমি বিছানার একপাশে বসেছিলাম। এর মধ্যে ঘরে আরিফের আগমন। সে আমার থেকে না হলেও 3 হাত 4 হাত দূরে মাথা নিচু করে বসে আছে। মুখে কোনো কথা নেই। ও চুপ থাকা দেখে আমিই বললাম, আঙ্গুলের ইশারা একটা দরজার দিকে ইশারা করে বললাম, ওইটা কি ওয়াশরুম? হুম। তাহলে চলেন দুজনেই গোসল করে নেই। এখন গোসল? ঘড়িতে দেখো কয়টা বাজে। 1টা 15। এত রাতে কি কেউ গোসল করে? সমস্যা কি? এখন তো আর শীত না। তাছাড়া ওয়াশরুম যখন ঘরের ভিতরে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এর আগে কখনো এত রাতে গোসল করেছ? করিনি, কিন্তু আজ করব। আর আমাদের গোসলখানা যদি আপনাদের মতো ঘরের ভিতরে থাকতো তাহলে হয়তো আগেও করতাম। হাসি রেখে এখন চলেন গোসল করতে। একসাথে? আমি এবার অনেক লজ্জা পেলাম। মাথা নিচু হয়ে চুপ করেছিলাম। আচ্ছা আগে তুমি করো, আমি তোমার পরে করব। একটা মুচকি হাসি দিয়ে বললাম, আচ্ছা। ওয়াশরুম থেকে বের হতেই রিহান বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম ফ্রেশ দেখাচ্ছে। আমি মুচকি হাসি দিয়ে বললাম, এখন আপনি গিয়ে গোসল করেন, পরে আমরা একসাথে নামাজ পড়ব। ও, তাহলে এই কারণেই এত রাতে গোসল করা? জি। কিন্তু এই নামাজ নাকি বিয়ের প্রথম রাতে পড়তে হয়। ধরতে গেলে তো আজকে আমাদের বিয়ের প্রথম রাত। তা ঠিক বলেছ, কালকে রাত তো তোমার কান্না করতে করতেই গেছে। এখন আপনি গোসল করবেন নাকি শুধু কথাই বলে যাবেন? আচ্ছা আমি যাচ্ছি। দুজনে একসাথে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়লাম। নামাজ শেষ করে মোনাজাতে ধরলাম। শুনেছি বিয়ের প্রথম রাতের এই 2 রাকাত নামাজের অনেক ফজিলত। এই রাতে স্বামী স্ত্রী নিজেদের জীবনের কল্যাণ চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ সে দোয়া কবুল করেন। হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে যা চায় তাই নাকি পাওয়া যায়। 2 হাত তুলে আল্লাহর কাছে সব কষ্ট থেকে মুক্তি চাইলাম। আমি যেন আরিফকে বলে রিহানের সাথে সুন্দরভাবে জীবন শুরু করতে পারি। আরিফ আমার প্রেম যেটা ইসলামের দৃষ্টিতে হারাম, কিন্তু রিহান আর আমার সম্পর্ক তো একদম হালাল। অবশ্যই আল্লাহ বিয়েতে অনেক ফজিলত দিয়েছেন, আর সেই ফজিলতপূর্ণ জীবনটাই আমি চাই। মোনাজাত করতে করতে চোখের পানি ঝরে পড়ছিল। মোনাজাত শেষে যখন রিহানের দিকে তাকালাম, দেখেও আমার দিকে একদানে তাকিয়ে আছে। আমি বললাম, কি হয়েছে, এভাবে কি দেখছেন? ভাবছি তোমার এত কষ্ট কিসের, কালকে থেকে শুধু কেঁদেই যাচ্ছ। মেয়েদের বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কথা উঠলেই কান্না আসে, সেটা আপনি ছেলে হয়ে বুঝবেন না। দুজন পাশাপাশি বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লাম। রিহান আমার হাত ধরে বলতে লাগলো, জানো কালকে তোমার কান্না দেখে আমি কত কষ্ট পেয়েছি। আমার তো মনে হচ্ছিল আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। আমি বুঝতে পারছিলাম না কোন কারণে তুমি এভাবে কাঁদছ। আজকে সারাদিনও এই একটা জিনিস আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সরি।
সরি বলতে হবে না। তোমার মুখের হাসিতে আমার সব কষ্ট হারিয়ে গেছে। তোমার মন কি এখন ভালো হয়েছে? হুম। একটা কথা বলবো? বলেন। তুমি আর কখনো আরিফকে অমন করে জড়িয়ে ধরবে না। তুমি জানো না তখন আমার কতটা কষ্ট হয়েছিল। কেন কষ্ট হয়েছে? আমি তো আপনার বন্ধুকেই জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো না। থাক বন্ধু, তাই বলে আমার স্ত্রী তাকে জড়িয়ে ধরবে এটা সহ্য করবো না। আমি তো তখন ভয় পেয়ে গিয়েছি। মনে হচ্ছিল তুমি আরিফকে ভালোবাসো, কিন্তু পরে আবার তওবা করলাম আমার এমন উল্টাপাল্টা ভাবনার জন্য। আচ্ছা, আমাদের কাছে কি আরিফকে ছাড়া আর কোনো টপিক নিয়ে কথা বলার? না মানে অনেকক্ষণ ধরেই একটা বিষয় নিয়ে কথা বলে যাচ্ছি। হ্যাঁ আছে তো। এই বলে রিহান আমাকে তার বুকের মধ্যে জড়িয়ে নিল, কপালে চুমু খেয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও। রিহান আমাকে আরও কাছে টেনে নেয়। আমি তাকে কোনো বাধা দেইনি। মনের কষ্টটা মনেই থাক, ফেলে আসা সময়ের কষ্টগুলো না হয় রিহানের অজানাই থাক। আমি রিহানকে কোনো কষ্ট দিতে চাই না। তোমার সাথে আরিফের সম্পর্ক কতদিন? এমন প্রশ্নে রীতিমতো হকচকিয়ে উঠল পারিয়া। সকালবেলা বাড়ির সবাই নতুন বউয়ের হাতে চা খাওয়ার আবদার করলো। তার জন্যই রান্না করে আসা পারিয়ার। শাশুড়িমা পারিয়ার মেজ যাকে বলল, তুমি নতুন বউকে গিয়ে সাহায্য করো। কোথায় কি আছে ও তো আর জানে না, তুমি দেখিয়ে দিও। জি মা। পারিয়া যখন একমনে চা বানাতে ব্যস্ত তখনই সুযোগ বুঝে প্রশ্নটা করে ফেলল রিনা। মানে পারিয়ার মেজ যা। কি হলো, চুপ করে আছো কেন? কতদিনের প্রেম তোমাদের? জি আসলে তেমন কিছু না। আর এবার আমি জাস্ট গুড ফ্রেন্ড। গুড ফ্রেন্ডের সাথে বুঝি পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিলে? এমন প্রশ্নে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না পারিয়া। ভয়ে কেমন যেন তার গলা শুকিয়ে আসছিল। কয়টায় জানি দেখা করার কথা ছিল? ও, মনে পড়েছে, সন্ধ্যা 7টায়। তা দেখা কি করেছিলে, নাকি তোমার অপেক্ষা করতে করতে তোমার প্রেমিক একাই পালিয়ে গেছে? আমি আর কিছু বলতে পারছিলাম না, পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমি তো ভেবেছিলাম রিহানকে রাতে একাই ফিরতে হবে। তুমিও সাথে এসেছো দেখে তো আমি রীতিমতো শকড হয়ে গিয়েছিলাম। পারিয়া শুধুই ভাবছিল, উনি এসব কীভাবে জানলেন? এই নাও তোমার প্রাণপ্রিয় প্রেমিকের চিঠি, যেটা কাল সকালে আমাদের বড় জায়ের ছোট্ট ছেলেটার হাতে পেয়েছিলাম। উনি হাত বাড়িয়ে আমাকে চিঠিটা দিলেন। আমি ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলে উনি দিয়েও আবার খপ করে নিয়ে নিলেন। থাক, তুমি তো কাজ করছো, কাজ করো, আমি পড়ে শোনাই। উনি পড়তে লাগলেন। প্রিয় পারিহা, আমার এখন মনে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে বলে ভুল করেছিলাম। ভেবেছিলাম তুমি কাছাকাছি থাকলে তোমাকে হারানোর কষ্ট কিছুটা হলেও কম হবে, বাট এখন দেখছি কষ্টটা আরও বহু গুণে বেড়ে গেছে। জিজ্ঞেস করবো না তুমি কেমন আছো, কারণ আমি জানি তুমি ভালো নেই। জানো আমিও ভালো নেই। তোমাকে বলে বোঝাতে পারবো না কালকে রাতটা আমার কিভাবে গিয়েছে। শুনেছিলাম সিগারেটের দোয়ার সাথে নাকি কষ্ট মিলিয়ে যায়। কালকে রাতে তো সিগারেট খেয়ে দেখলাম, কই কষ্ট তো একটুও কম হলো না, বরং মাথায় ভীষণ ব্যথা ধরল। জীবনের প্রথম খেয়েছি বলে হয়তো। তোমাকে কবুল বলতে নিষেধ করার পরেও তুমি কবুল বলে দিলে। অবশ্য এখানে তোমারও কিছু করার ছিল না। জানো, তোমার বিয়ের মিষ্টিটা আমি পিঁপড়াদের মাঝে একটু একটু করে বিলিয়ে দিয়েছি, কারণ ওইটা আমার কাছে মিষ্টি নয় বিষ মনে হচ্ছিল। আসলে আমরা যতক্ষণ পরিস্থিতির উপর দিয়ে না যাই ততক্ষণ বুঝতে পারি না আমরা এই পরিস্থিতির উপযুক্ত কিনা। আমিও তেমনি আগে বুঝতে পারিনি যে এতটা ভেঙে পড়ব। যাই হোক, বলতে মানুষেরই হয়, আমাদেরও হয়েছে। বিশেষ করে আমার ভুল হয়েছে, যার মাসুল আমাকে দিতে হচ্ছে। এখন আমি সেই ভুলটাই শুধরাতে চাই। আজকে রাতে আমরা ঢাকায় পালিয়ে যাব, পরে বিয়ে করে নিব। আমি আমার বন্ধুদের বলে সব কিছু ম্যানেজ করে রেখেছি। বাসের টিকিটও কাটা হয়ে গেছে। হয়তো তুমি সেদিন সব ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলে। সেদিন পালিয়ে গেলেই ভালো হতো। আপাতত এত কষ্টের মধ্যে দিয়ে যেতেও হতো না আমাদের। যাই হোক, সন্ধ্যা 7টায় দেখা করবে। তারপর আমরা আরেকটু ভালোভাবে আলোচনা করে রাতে রওনা হব ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এক বন্ধুর বাসায় উঠবো, তারপরে ওখানেই আমাদের পরবর্তী প্ল্যান হবে। খুব সাবধানে করতে হবে সব কিছু। ইতি আরিফ মাহমুদ। চিঠিটা পড়াও শেষ। শাশুড়িও রান্নাঘরে এসে হাজির। কি গো নতুন বউ, চা এখনো হয়নি? তোমার শ্বশুর চায়ের জন্য অপেক্ষায় বসে আছে। জি হয়েছে। আচ্ছা তাহলে নিয়ে আসো। জি, আসছি। মেজো চায়ের দিকে তাকাতে উনি আমাকে বললেন, যাও তাড়াতাড়ি চা দিয়ে এসো, সবাই অপেক্ষায় আছে। নতুন বউয়ের হাতে চা খাবে বলে কথা। আমি তাই করলাম। চা খেয়ে সবাই অনেক প্রশংসাও করলো। চা এতটাও ভালো হয়নি যতটা ওনারা বলেছেন, তবে আমাকে খুশি করার জন্যই তাদের এই প্রশংসা। তাদের এমন ব্যবহারে আমি অনেক খুশি হলেও সিটিটা নিয়ে অনেক টেনশন হচ্ছিল। আপু আসলো মাত্র। আমি কি করছি দেখার জন্য। বিয়ের পরদিন তো অনেক কেঁদেছিলাম, আজকেও কাঁদছে কিনা তাই। তাই সকাল সকাল আপুর আগমন। আপুদের বাড়ি নাকি কাছেই, 5-7 মিনিটের রাস্তা। আপু আসতেই বড় যা আপুকে চা এনে দিয়ে বললেন,
খেয়ে দেখো, তোমার বোন চা বানিয়েছে, ভালোই হয়েছে। যাক, আপনাদের বাড়িতে এসে চা বানানো শিখে গেছে, বাড়িতে তো কোনো কাজই করতো না। শাশুড়ি মা বললেন আস্তে আস্তে সবই শিখে যাবে, সংসার সামলাতে হবে তো। জি জেঠিমা, আপনারা একটু দেখিয়ে দেখিয়ে দিলেই হবে, ও সবই করতে পারবে। যাও মা, ঘরে যাও, দুই বোন একসাথে গিয়ে কিছুক্ষণ গল্প করলে পারি আর ভালো লাগবে। আচ্ছা জেঠিমা। আমি কি খেয়েছি, এ বাড়িতে কেমন লাগছে আপু এসব জিজ্ঞেস করলো আমাকে। আমি শুধু আপুর প্রশ্নের উত্তরই দিয়ে গেলাম। অনেকক্ষণ থাকার পর আপু বলল, এখন চলে যাই, পরে আবার আসবো। আমি তখন কাঁদতে লাগলাম। এ বাড়িতে আমি নতুন, তাই আমার এখানে মন টিকছে না। আপু বলল, কাঁদিস না, কালকে তো বাবা তোকে নিতে আসবে, তখন বাড়ি যেতে পারবি। আমি আপুকে বিদায় দিয়ে যখন দরজার সামনে দাঁড়িয়েছিলাম, মেজো যা এসে বলল, নতুন বউ এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকলে মানুষ খারাপ বলবে, যাও ভিতরে যাও। আমি তার কাছে চিঠিটার ব্যাপারে বলতে গিয়েও বলতে পারছিলাম না। উনি মনে হয় সেটা আজ করতে পেরে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? আপু, চিঠিটা পুড়িয়ে ফেলেছি। থ্যাংক ইউ আপু। আর সরি, আসলে ওইসব কিছুই আমার অতীত। এখন আমি নতুনভাবে জীবনটা শুরু করতে চাই। হুম, সেটাই করা উচিত। দোয়া করবেন আপু। অবশ্যই। এই বলে মেজোজা চলে গেলেন। আমিও আমার ঘরে চলে আসলাম। উনি চিঠিটা পুড়িয়ে ফেলার কথা বললেও আমার কেন জানি না একটু সন্দেহ লাগছে। আসলে কি চিঠিটা পুড়িয়ে ফেলেছে নাকি? অবশ্য উনি যেটা বলেছেন সেটা বিশ্বাস করা ছাড়া আমার কাছে আর কোনো অপশনও ছিল না। বিয়ের 4 দিনের মাথায় রিহান ঢাকায় চলে গেল। আমি শ্বশুরবাড়িতে রয়ে গেলাম। বাবা এসে আমাদের নিয়ে গিয়েছিল, 2 দিন থাকার পর শ্বশুর গিয়ে আবার নিয়ে আসছে। রিহান চলে যাওয়ার সময় স্বাভাবিকভাবেই আমার খারাপ লাগছিল, কারণ এই বাড়িতে রিহানই একজন যাকে আমি খুব কাছ থেকে চিনি, আপন মনে হয়। ও ছিল বলে এ বাড়িতে একটু ভালো লাগছিল। এখন ও চলে গেলে আমি একা হয়ে যাব। মন খারাপ দেখে রিহান বলল, মন খারাপ করো না, আমি আবার সামনের মাসে আসবো। যদি বেশি খারাপ লাগে আপুর কাছে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসবে, তাহলে দেখবে ভালো লাগবে। আর আমি তো ফোন করবই। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বিদায় জানালাম রিহানকে। রিহান চলে যাওয়ার পরে এই ঘরটাতে আমার একা একা থাকতে হবে ভেবে ভয় লাগছে। এমনিতে আমি তেমন ভয় পাই না, কিন্তু নতুন জায়গা তো, তাই আর কি। শাশুড়ি জিজ্ঞেস করলো, তোমার একা থাকতে সমস্যা হবে না তো? আমি চুপ করে রইলাম। আমার চুপ থাকা দেখে শাশুড়ি বুঝলেন আমি একা থাকতে চাইছি না। তাহলে তুমি রিমিকে সাথে নিয়ে ঘুমিও। জি মা। রিমি হলো আমার ননদ, একটাই বোন রিহানের, মাত্র 12 বছরের মেয়ে হলেও কথা বলে পাকা বুড়ির মতো। রিমিকে নিয়েই আমি রাতে ঘুমাই। ও অনেক কথা বলে, গল্প করে। রাতে খুব বায়না ধরে আমার কাছ থেকে গল্প শোনার জন্য। কখনো কখনো বলি, আবার কখনো কখনো এড়িয়ে যাই। মাঝে মাঝে বলি, আজকে তুমি গল্প বলো, আমি শুনি। রিমি আপন মনে বলতে থাকে রূপকথার গল্প, আর আমি পুরনো কিছু স্মৃতি বলার চেষ্টা চালিয়ে যাই অবিরত। কখনো কখনো কান্না আসে খুব। যদি দেখি রুমি ঘুমিয়ে গেছে, তাহলে কিছুক্ষণ জোরে জোরে কেঁদে হালকা হই। প্রতিদিন সকালে ঘুম ভাঙে রিহানের ফোন কলে। সকাল শুরু হয় ওর সাথে ফোন আলাপে। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন সকালে ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে ঢুকছিলাম, রিমিকে বলতে শুনলাম, মা জানো, বাবিনা প্রায় রাতে কান্না করে। কান্না করে? হ্যাঁ, কালকে রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাবির কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেছে, কিন্তু আমি কোনো শব্দ করিনি, চুপ করে শুয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, শুধু কালকেই নয়, এর আগেও কান্না করতে শুনেছি। আমার অনেক ভয় লাগে বাবির কান্না শুনে। ওনাকে জিন টিন ধরেনি তো? না রে, মনে হয় ওর মায়ের জন্য মন খারাপ হয় তাই কাঁদে। আমি রিমির কথা শুনে একটু ভয় পেয়ে গেলাম। জানি না শাশুড়ি এখন এটাকে কিভাবে নিবে। আমি যে এত রাতে মায়ের জন্য কাঁদবো না, এটা বোঝার যথেষ্ট জ্ঞান ওনার আছে। এর মধ্যেই ফোনটা বেজে উঠল, রিহানের ফোন। আমি রিসিভ করতে শাশুড়ি বললেন, তোমার কথা বলা শেষ হলে আমাকে একটু দিও ফোনটা, কথা আছে। আমি কথা না বলে শাশুড়িকে আগে কথা বলতে দিলাম। শাশুড়ি আর রিহানের মধ্যে কথা চলছিল। কিরে বাবা, কেমন আছিস? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। কবে আসবি বাড়িতে? কি বলো মা, বাড়ি থেকে আসলাম মাত্র 11 দিন হলো, এখনই জিজ্ঞেস করছো বাড়ি যাওয়ার কথা? একটু ছুটি নিয়ে আয় না বাবা, বউটা একা একা থাকে, তোর জন্য অনেক কান্না করে। আমার জন্য কান্না করে? হ্যাঁ, তোর জন্যই। একদিনের জন্য ছুটি নিয়ে হলেও আয়, পরে আবার বেশি দিন ছুটি নিয়ে আসিস। আচ্ছা। বাবা কেমন আছে? হ্যাঁ, ভালোই আছে। ওনাদের কথা শেষ হলে শাশুড়ি আমার কাছে ফোনটা দিয়ে চলে গেলেন উঠানে। আমি হ্যালো বলতে রিহান বলল, তুমি নাকি আমার জন্য কান্না করো? আমি চুপ করে থাকলাম। কি বলবো কিছু ভেবে পাচ্ছিলাম না। কান্না করো না, দেখি আমি কাল পরশু একদিনের ছুটি নিয়ে বাড়িতে আসবো, কেমন? হুম। আমি একটার দিকে নিশ্চিন্ত হলাম। বাকির শাশুড়ি ব্যাপারটাকে এইভাবে নিয়েছেন, অন্যভাবে নেবেন বলে আমার ভয় ছিল।
রিহানের কথা শুনে মনে হলো ওর জন্য কান্না করার কথা শুনেও খুশি হলো। আসলে শাশুড়ি মা আমাকে ভুল বুঝছেন। আমি আসলে রিহানের জন্য না অন্য কোনো কারণেই কান্না করি। সেটা শাশুড়ি বা রিহানের অজানা। তবুও আমার ভালোই হলো ভুল বুঝে। কিছু ভুল বোঝাবুঝি যদি সংসারে শান্তি এনে দেয়, ভালোবাসা বাড়িয়ে দেয়, তাহলে ক্ষতি কী? এই বাড়ির সবাই অনেক ভালো। শ্বশুর, শাশুড়ি, ননদ, বাসর, বড় যা, শুধু মেজো যাটা একটু অন্যরকম। ওনার সাথে সবারই একটু বনিবনা কম। আমার ওপর তো উনি রীতিমতো হুকুম জারি করেই রাখেন। সবার চেয়ে আমাকেই তার অত্যাচার বেশি সইতে হয়। আরিফের চিঠির ব্যাপারে উনি জানেন বলে একটু বেশি হুকুম চালান আমার ওপর। আমিও কিছু বলতে পারি না। ভয় হয় যদি কিছু বলে ফেলে চিঠির ব্যাপারটা। বিয়ের ৬ মাস পর বুঝতে পারলাম আমি কনসিভ করেছি। খবরটা শুনে আমার শ্বশুরবাড়ির মানুষ অতটাও খুশি না হলেও রিহান অনেক খুশি ছিল। শ্বশুরবাড়ির সবাই চেয়েছিল আমি পড়াশোনা কন্টিনিউ করি। আমারও বিয়ের আগে শেষ ইচ্ছেই ছিল। কিন্তু বিয়ের পর মনে হলো লেখাপড়া করে আর কি হবে। যতটুকু করেছি সন্তান মানুষ করার জন্য এটুকুই যথেষ্ট। তাই বলে আমি ইচ্ছে করে বাচ্চা নেইনি। ভুলবশত হয়ে গেছে। শ্বশুরবাড়ির প্রতিক্রিয়া দেখে মাও ওনাদের মতো বললেন, বাচ্চাটা না হয় নষ্টই করে ফেল মা। তুমিও? ওরা যখন চায় তুই পড়াশোনা চালিয়ে যা, তাই বললাম। মায়ের কথা শুনে আমার অনেক রাগ হলো। একসময় আমিও মনে মনে চিন্তা করতে লাগলাম বাচ্চাটা নষ্ট করে ফেলবো কিনা। কিন্তু বান্ধবীরা বলল, বিশেষ করে যারা আরিফের ব্যাপারটা জানে, তারা বাচ্চা নষ্ট করতে নিষেধ করলো। বলল, বাচ্চা নষ্ট করবি কেন? এটা তোর প্রথম বাচ্চা। মা হওয়া যে কত সৌভাগ্যের বিষয় তুই জানিস? আমি বললাম, এমন কিছু ভাবতে গেলেই আমার কলেজে ছেড়ে যায়। কিন্তু মা যখন বলল তাই। তো স্বামী যখন খুশি, তাহলে অন্য কারো কথা শোনার দরকার নেই। আর এমনও হতে পারে এই বাচ্চার উছিলায় তোদের সম্পর্ক অন্যরকম হয়ে গেল। বাচ্চা মানুষ করতে করতে তুই ব্যস্ত হয়ে গেলি। আরিফের কথা একদম ভুলে যাবি। আর বাচ্চা আসার পর দেখবি জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। সেদিন বান্ধবীর কথাটা আমার অনেক পছন্দ হলো। ওর বলা কথা আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি বাচ্চাটা রাখবো। এই গর্ভকালীন অবস্থায় রিহানের অনেক যত্ন পেয়েছি আমি। বাড়ির সবাই প্রথমে একটু দ্বিমত থাকলেও এখন সব কিছু স্বাভাবিক। রিহান দূরে থাকায় আমাকে তেমন সময় দিতে না পারলেও যেই কয়দিন বাড়ি এসে থাকে খুবই যত্ন নেয় আমার। দেখতে দেখতে আমার কোল আলো করে ফুটফুটে একটা মেয়ে সন্তান আসলো। সবাই দেখে বলে একদম মায়ের মতোই সুন্দরী হয়েছে। এই কথাটা রিহানের অনেক ভালো লাগে আমারও। নিজেকে অনেক সুখী মনে হতে লাগলো। কিন্তু যখনই নিজেকে সুখী ভাবি, তখনই মনের ভিতর আতঙ্কে ঝড় বয়ে যায়। মনে পড়ে যায় ওই চিঠির কথা। আমি জানি এই চিঠির কথা একদিন সবার সামনেই আসবে। আমি যখন আমার জায়ের কথা মতো চলতে না পারবো, তখন তিনি এমন দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা আছে। আর উনি যেভাবে আমার উপর হুকুম চালান, তাতে মনে হয় না খুব বেশি দিন আমি তার কথা মতো চলতে পারবো। সবসময় অন্য একজনের মন মতো চলা সম্ভব না। আমি মানুষ, কোনো রোবট না। মাঝে মাঝে ভাবি, নিজে থেকে সব বলে দেয় রিহানকে, কিন্তু বলার আর সাহস হয়ে ওঠে না। একদিন মেজো জায়ের সাথে আমার খুব কথা কাটাকাটি হলো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে পরিণতি। এটা সত্য ঘটনা অবলম্বনে একটি গল্প। আগামী পার্টে শেষ করে দেওয়া হবে। পরবর্তী পার্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।